উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি আমার জ্যামিতির পঞ্চম ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমার ক্লাসটি বারবার বিলম্বিত হচ্ছে। যতটুকু সম্ভব হয় আজকে তোমাদের ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সেদিন যে আমি প্রবলেমগুলো করেছিলাম, সে প্রবলেমগুলো ছিল ত্রিভুজের কোনো সরলরেখার অন্তর্বিভক্তকারী বিন্দু এবং বহির্বিভক্তকারী বিন্দু সংক্রান্ত সমস্যাবলী। কিন্তু ত্রিভুজের ভরকেন্দ্র আমি যে করে দেখিয়েছি সেই সংক্রান্ত কোনো সমস্যা সমাধান করা হয়নি। আজকে আমরা ভরকেন্দ্র সংক্রান্ত সমস্যা সমাধান করে দেখব। এবং তার আগে আমি তোমাদেরকে আমি জানি না আমার আগের লাইভে যতটুকু সম্প্রচারিত হয়েছিল সেখানে তোমরা ভরকেন্দ্র সংক্রান্ত একটি তথ্য তোমাদেরকে দিয়েছিলাম, সেটি আরেকবার দেওয়ার চেষ্টা করব। আমি চলে যাই আমার সমস্যায়। একটি ত্রিভুজের দুইটি শীর্ষ দেওয়া আছে 27 ও 61, এর ভরকেন্দ্র দেওয়া আছে 64। ত্রিভুজের তৃতীয় শীর্ষে নির্ণয় করতে হবে। তোমরা যদি ত্রিভুজটি শুধু আকারে দিয়ে রাখো তাহলে আর তেমন বর্ণনা করতে হবে না। এ বি সি, প্রথম শীর্ষবিন্দু 27, আমি এর স্থানাঙ্ক ধরেছি আর এটির ধরেছি 61। আমি বি এর স্থানাঙ্ক আমার অজানা xy ধরে নিলাম। যেহেতু ভরকেন্দ্র স্থানাঙ্ক আছে সেহেতু আমাকে একটু ভরকেন্দ্রটা আঁকাতে হচ্ছে। ভরকেন্দ্র 64 হচ্ছে আমার ভরকেন্দ্র। এখন সমাধান। আমি আবারও বলছি, যান্ত্রিক ত্রুটির কারণে আমার ক্লাসটি আজকে একটু হ্যাম্পার হয়েছে। আমি চেষ্টা করছি এবং আমার সাথে যে টেকনিশিয়ানরা আছে তারা চেষ্টা করছেন ক্লাসটি সফলভাবে শেষ করতে। তো যাই হোক, ত্রিভুজের এখন ভরকেন্দ্রের যে সূত্র আমরা জানি, সেই সূত্র যেহেতু তুমি এখানে বি এক্স ওয়াই ধরে নিয়েছো, অতএব এখানে না ধরলেও চলবে। তুমি ভরকেন্দ্রের সূত্র মতে এভাবে লিখলেও হবে। ভরকেন্দ্রের সূত্র মতে লিখে দিলেও হবে 6 ইকুয়াল টু কত? 2 plus x plus 6 divided by 3. That implies x plus 8 equal to 18. অতএব x equal to 10. অনুরূপভাবে 4 equal 7 plus y plus 1 divided by 3. That implies y plus 8 equal 12. অতএব y equal to 4. অতএব ত্রিভুজের শীর্ষটা আমার বি শীর্ষ বের হয়ে গেছে। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখতে পারো, স্থানাঙ্ক 10। পরের সমস্যায় চলে যায়। পরের সমস্যা, ত্রিভুজের শীর্ষ তিনটি দেওয়া থাকবে। ত্রিভুজের শীর্ষ তিনটি দেওয়া আছে। যদি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখো যে t1 plus t2 plus t3 equal 0। এই কন্ডিশনটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেয়া আছে কত? শীর্ষ দেয়া আছে ত্রিভুজে শীর্ষত্রয় যথাক্রমে (81 square, 81, 81 square, 80 এবং 83 square, 80। যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব উহার
কোটি শূন্য। তাহলে 81 প্লাস 82 প্লাস 83 অতএব T1 প্লাস T2 T3 ইকুয়াল টু 0, যেহেতু ইকুয়াল টু নট 0, যেহেতু a 0 নয় অতএব T1 প্লাস T2 প্লাস T3 0। তাহলে যেহেতু x অক্ষের উপর কোটি বিন্দুটি অবস্থিত, অতএব তার কোটি শূন্য হবে। সেভাবে ভর কেন্দ্রে কোটি আর সূত্র ধরে আমরা সমাধান করলেই সহজে মিলাই ফেলতে পারবো। আমার 6 নম্বর সমস্যা দেখতে পাচ্ছ, ত্রিভুজে 3টি শীর্ষ দেয়া আছে, শীর্ষত্রয় এ বি সি এর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিটি মধ্যমার দৈর্ঘ্য বাহির করতে হবে। তোমরা আগে ছবি আঁকায় নিবা। সমাধান 6 10 20 20 30 20 20 30 30 10, এই তিনটি শীর্ষ। এখন আমি প্রথম আর একটু এদিক দিয়ে হবে, মধ্যমাকে আমি জি দ্বারা নির্ণয় করলাম। ত্রিভুজে এই অঙ্কে অলরেডি মধ্যমাকে জি দ্বারা নির্ণয় করে দেওয়া হয়েছে এবং আমার এই জি বি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। জিবিসির মধ্যমার ডি তোমরা জানো, আমরা সবসময় করে আসছি। আর এডি মধ্যমা বিসি এর উপরে, বিই মধ্যমা সি এর উপরে এবং সিএফ মধ্যমা এ বি এর উপরে। তাহলে সেই সূত্র ধরে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তার আগে আমরা জি বের করে নিতে পারি। অতএব তুমি যদি এই তিনটা ছবিটা আঁকাও, তাহলে দেয়া আছে শীর্ষতয়, এটা না দিলেও হবে। অতএব জি ইকুয়াল টু লিখতে পারো শুধু এবিসি, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক ইকুয়াল দিয়ে তাহলে 10 20 30 divided by 3 20 30 plus 10 divided by 3 equal 60 60, দুদিকে 60। তাহলে আর একবারে আমি করে দিচ্ছি 20 20। অতএব জি ত্রিভুজটি ভরকেন্দ্র কার্টেসীয় স্থানাঙ্ক 20 20। তুমি এখন এখানে লিখে লেখার দরকার নাই, এখন জিরি মধ্যমা। অতএব যেহেতু দেওয়া আছে অতএব ডি বিন্দু স্থানাঙ্ক 20 plus 30 divided by 2, 30 plus 10 divided by 2 implies কত 25 20। অতএব জিডি এর দৈর্ঘ্য root over 20 minus 25 to the power whole square plus 20 minus 20 to the power whole square, that means 25 plus 0 equal 5 equal answer। আমি বিষয় দিলাম তোমাদেরকে একটা জিনিস বলা হয়েছিল না, আসলে বারবার আমার যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমি বুঝতেও পারছি না ক্লাসটা কত দূর তোমরা দেখেছো কয়েকটা দেখেওনি। যদি দেখেও থাকো তাহলে আর একবার একটু কষ্ট করে দেখে নাও। এটা যদি আমার কোনো ত্রিভুজ হয়, আমি দেখো মধ্যমাগুলো আঁকানোর চেষ্টা করছি।
এবিসি, তোমরা বুঝতেই পারছো এটা ভরকেন্দ্র হবে। তাহলে এটা ডি ই এফ, এই ডি এফ মধ্যবিন্দুগুলোকে দিয়ে যোগ করে আমরা ডিইএফ ত্রিভুজ পেলাম, ত্রিভুজ ডিইএফ পেলাম, তাই না? এই ডিএফ ত্রিভুজের ভরকেন্দ্র হবে জি, ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র জি হবে। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র যদি জি হয় তাহলে ডিইএফ ত্রিভুজেরও ভরকেন্দ্র হবে জি, এবং তার স্থানাঙ্ক ওই একই থাকবে, ত্রিভুজের শীর্ষতয়ের ভুজগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করে এবং ত্রিভুজের শীর্ষতয়ের কোটিগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করলেই আমরা ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র পেয়ে যাব। দুটো মধ্যে এটা তোমাদেরকে প্রমাণটা করতে হয়, কিছুই না। এই যে তোমার ডিইএফ যথাক্রমে বিসি, সিএ এবং এবি বাহুর 3টি মধ্যবিন্দু, আমার যদি শীর্ষগুলো দেয়াই থাকে তাহলে মধ্যবিন্দুগুলো আমি বের করে ফেলতে পারবো। মধ্যবিন্দুগুলোকে তখন তোমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার যে সূত্র, সেই সূত্রতে ফেলে দিলেই দেখবা যে ক্যালকুলেশন করে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রই হবে ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা তো চলে যাচ্ছি আর 3C এ, যেখানে ত্রিভুজের কার্তেসীয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে তোমরা লিখে নিতে পারো কার্তেসীয় পদ্ধতিতে। ক্ষেত্রফল বাহির, এখন সূত্র, আমি একটি কার্তেসীয় স্থানাঙ্ক অঙ্কন করলাম, এখানে আমি একটি ত্রিভুজ ধরলাম, ধরো আমি এই ত্রিভুজ ধরছি এবিসি ধরলাম, যথাক্রমে তাদের শীর্ষগুলোকেও আমি ধরে নিলাম x1 y2 x3। এখন 3টি শীর্ষ থেকে যথাক্রমে y অক্ষের সমান্তরাল করে x অক্ষের উপর আমি 3টি লম্ব আঁকছি। একটু বাঁকা হয়ে গেল, এই 3টি লম্ব আঁকছি, লম্বগুলোর নাম দিয়ে দিলাম AM AN F। তোমরা খেয়াল করে দেখো আমার ABNM একটি ট্রাপিজিয়াম তৈরি হয়েছে এবং একই সাথে AMLCও একটি ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যোগ করব, করে আরেকটি ট্রাপিজিয়াম তৈরি হয়েছে এখানে BNLC বা BCLN যেটাই বলতে পারো। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যোগফল থেকে বিয়োগ দিই তাহলে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়ে যাব। যেহেতু আমাদেরকে এই ক্ষেত্রফলগুলো বাহির করতে হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো বাহির করতে হবে, এই যে ত্রিভুজে 3টি শীর্ষ আছে না, এই 3টি কার্তেসীয় শীর্ষকে ব্যবহার করে আমরা ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল বাহির করব এবং তার কিছু অ্যালজেব্রিক নিয়ম প্রতিষ্ঠা করে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করব। যেহেতু এখানে কার্তেসীয় স্থানাঙ্ক মাধ্যমে আমরা জিনিসটি করে থাকছি, সেই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরো সূত্র তোমাদের জানা আছে, কিন্তু এখানে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক দিয়ে সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, সেই জন্য এটি তোমাদের কাছে নতুন এবং এই সূত্রটিকে বলা হয় কার্তেসীয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করার সূত্র। তাহলে এখন আমরা দেখে নিই, প্রথমে আমরা লিখে নিই আমাদের ট্রাপিজিয়াম গুলো। ABNM একটি ট্রাপিজিয়াম, আর একটা হচ্ছে AMLC। এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করতে হবে, এই দুটো যোগের সাথে আমি বিয়োগ দিব কার, BNLC এর ক্ষেত্রফল বিয়োগ দিব, দিয়ে আমার বের হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই আসলে সূত্র। তাহলে আমার ট্রাপিজিয়ামের সূত্র তো জানো, ক্ষেত্রফল বাহির করার সূত্র তোমরা জানো। ট্রাপিজিয়ামের যে দুটো বাহু পরস্পরের সমান্তরাল তাদের যোগফল ইনটু হাফ ইনটু
তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার BNMCL ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু BN প্লাস AM ইন্টু মধ্যবর্তী দূরত্ব NM প্লাস হাফ। এখন AMLC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল AM প্লাস LC ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব ML মাইনাস হাফ BNLC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমার কি হবে? BN প্লাস CL ইন্টু NL। এইটা করলে আমার ABC ত্রিভুজের ক্ষেত্রফল বাহির হয়ে যাবে। অবশ্যই তোমাদের এতটুকু যে জিনিস থেকে যদি তুমি একটু বাদ দাও তাহলে এতটুকু জিনিস থেকে যায়। তাহলে এখন আমরা করতে চেষ্টা করি। আমার BN কত? খুব সহজ ভাষায় BN আমার Y2 কোটি, B বিন্দুর কোটি Y2। AM কত আমার? A বিন্দুর কোটি Y1। আচ্ছা, আমরা Y1 Y2 করে লিখি তাহলে আমার সুবিধা হয়। NM কত? NM OM মাইনাস ON। OM কি? X A বিন্দুর X স্থানাঙ্ক মানে ভুজ X1 মাইনাস ON কি? B বিন্দুর X স্থানাঙ্ক X অক্ষের স্থানাঙ্ক প্লাস হাফ AM তাহলে সেটা কি হচ্ছে? A বিন্দুর Y অক্ষের স্থানাঙ্ক Y1 প্লাস CL বা LC যেটাই বলতে পারো X বিন্দুর Y3। তার সাথে ইনটু আকারে আছে ML OL মাইনাস OL থেকে যদি আমি OM কে বিয়োগ দিই তাহলে আমার ML হয়। তাহলে আমি একবারই করে দিচ্ছি। OL মানে কত আমার? X3 এই দূরত্বটুকু X3 এবং OM আমার কত? এই দূরত্বটুকু A বিন্দুর X অক্ষের স্থানাঙ্ক X1। এখন BN প্লাস CL, এই যে BN Y অক্ষের Y2 CL Y3 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব NL মানে কি? OL মাইনাস ON। OL কত? X3 ON মাইনাস X2। এখন আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। সবগুলো থেকে আমার হাফটা কমন যাচ্ছে, একবারই করলে হবে X1 Y1 প্লাস X1 Y2 মাইনাস X2 Y1 মাইনাস X2 Y2 প্লাস এখানে লিখে ফেলি X3 Y1 প্লাস X3 Y3 মাইনাস X1 Y1 মাইনাস X1 Y3। যেহেতু আমি সবগুলো থেকে হাফ কমন নিয়েছি অতএব এটাও আমি এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকাই দিচ্ছি। প্রথমটা হবে যেহেতু এখানে প্লাস মাইনাস অতএব প্রথম দুটো পদ আমার মাইনাসে আসবে। X3 Y2 প্লাস X3 Y3 সরি মাইনাসে আসবে। এখন এখানে একটি মাইনাস আছে, এখানে একটি মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস X2 Y3 প্লাস X2 Y2 X2 Y3 প্লাস X2 Y2। এখন আমি ক্যালকুলেশন করে যাই, আমার কিছু জিনিস মিনিমাইজ হয়ে যাবে। যেমন এই জিনিসটা দেখতে পাচ্ছি মিনিমাইজ হয়ে গেল, এটি মিনিমাইজ হয়ে গেল,
এখন এটি দরকার নাই, আমি সেজন্য মিশাই দিচ্ছি জিনিসটা। ক্যালকুলেশনটা রাখা এখন দরকার আমার। হাফ থেকে গেল সামনে, আমি একটু সাজাই লিখি। আমি এখানে একটা মোট চিহ্ন দিতে পছন্দ করি সবসময়, কিসের জন্য? এই ক্যালকুলেশনে মাইনাসও আসতে পারে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় একটি ধনাত্মক সংখ্যা হবে, রাশি হবে। সেই জন্য আমি মড চিহ্ন দিয়ে দিলে যদি আমার মাইনাসও আসে, চলে আসে, সেটাকে আমি প্লাসে নিয়ে নিতে পারবো, যেহেতু বলছে ক্ষেত্রফল ত্রিভুজের। এখন দেখো x1 y2 একটু সাজিয়ে লিখি। x2 y2 আমি যোগ বোধকগুলো একদিকে রাখবো, ধনাত্মক রাশিগুলোকে এবং ঋণাত্মক রাশিগুলোকে আমি আরেক দিকে রাখবো। যদি তাই রাখি, দেখো x1 y2 প্লাস x2 y3, আবার আমার আরেকটি আসতেছে x3 y1 মাইনাস আসতেছে y1। এখন আমার কোথায় আছে y1, এই যে এটা আমার আছে, প্রথম শুরু হয়ে গেল y1 x2, দ্বিতীয়টা আমার শুরু হয়ে যাচ্ছে, দেখো প্রথম x1 y2 x2 y3 x3 y1, তাহলে x1 y1 x2, দ্বিতীয়টা অবশ্যই হবে আমার y2 x3। কোথায় আছে আমার y2 x3? এই যে আমার x y2, আরেকটি রাশি আমার লাগবে। এবার আমার কি হবে 1, তাহলে y3 x1, y3 x1 কোথায় আছে আমার? y3 x1 দিতে পারো। এখন এটাকে আবার একটা বক্স আকারে আমরা লিখতে পারি, সেটি আমরা এরকম করে অনেকে লেখো x1 x2 x3 x1 y1 y2 y3 y1, সরি y1। এই যে তীর চিহ্নগুলো দেখলে আমি বুঝতে পারবো কার সাথে কার গুণ হচ্ছে। এদিক থেকে যখন তীরগুলো আসবে সবই আমি প্লাস প্লাস করে লিখবো, আর এদিক থেকে যখন আমার তীরগুলো যাবে সবই আমার মাইনাস মাইনাস করে লিখবো। x1 y2 x2 y3 x3 y1 মাইনাস y1 x2 y2 x3 y3 x1। এটাও এভাবে সহজ। তোমরা স্থানাঙ্কগুলো ত্রিভুজের তিনটি শীর্ষ স্তরে যে স্থানাঙ্ক থাকবে সেগুলো বসে তোমরা খুব সহজে এরকম করে ক্যালকুলেশন গুলো বের করতে পারবে। এগুলো সবই খুব কনভিনিয়েন্ট ওয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেওয়ার জন্য। আরেকটি ভাবে তোমরা লিখতে পারো, আরেকটি ভাবে তোমরা লেখো, ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। তোমরা যেহেতু ডিটারমিনেন্ট করে আসছো, অতএব তোমাদের সমস্যা হবে না এটা বুঝার। এখন আমি ডিটারমিনেন্টের যদি সূত্র অ্যাপ্লাই করে এখানে একটা ফর্মুলা করলাম, আমি এই রো থেকে এই রো বিয়োগ দিলাম, এই রো থেকে এই বিয়োগ দিলাম, তাহলে আমার কিরকম আসে জিনিসটা? x1 মাইনাস x2 y1 মাইনাস y2 0। একটা বিষয় দিচ্ছি, থেকে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ দিচ্ছি আমি, x2 মাইনাস x3 y2 মাইনাস y3 0, x3 y3 1। তাহলে আমার দেখো এই যে কাটা গেল, শুধু এটা আর এইটা থাকলো, তাহলে আমি এটাকে লিখতে পারি x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 মাইনাস x3 y1 মাইনাস y2। একটু যদি সাজিয়ে লেখো তাহলে তোমরা এভাবে লিখলেও হবে x2 মাইনাস x3। এই যে ডিটারমিনেন্ট লিখলাম, সরি এটা না, এই যে এই ডিটারমিনেন্ট করে লিখলাম ত্রিভুজের শীর্ষতাগুলোকে দিয়ে, এটিকে আমরা কণিকার ডেল এবিসি প্রকাশ করতে পারি। ডিটারমিনেন্ট তার সাথে আমাদের হাফ যদি গুণ করি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। চলো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করি। সূত্র তো জানাই হয়ে গেল। দেওয়া আছে এবিসি ত্রিভুজের শীর্ষতয় -3 -2 -3 9 5
-8, এবিসি তিনটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং এর সাহায্যে বি হতে সি এর উপরে লম্বের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে যে শীর্ষগুলো দেওয়া থাকে সমাধান শীর্ষতলগুলো কি -2 -3 -3, -2, বি হচ্ছে -3 9 -3 9, সি হচ্ছে 5 -8 দেওয়া আছে, লিখতে পারো তোমরা, দেওয়া আছে, আমাদের দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন সহজ পদ্ধতি হাফ করো, x1 মাইনাস, সূত্র হচ্ছে x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3। ওভাবে লেখা যায়, কিন্তু যখন শীর্ষগুলো এভাবে করে দেওয়া থাকবে তখন সবসময় সাংখ্যিক আকারে মান এভাবে দেওয়া থাকবে, তখন এই সূত্রটা ব্যবহার করা অনেক বেশি সহজ হয়ে যাবে। y1 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস x3 পেতে পারো। তাহলে x1 মাইনাস x2 মাইনাস 3 প্লাস 3 ইন্টু y2 মাইনাস y3 9 প্লাস 8 মাইনাস y1 মাইনাস y2 y1 মাইনাস y2 y1 minus y2 into x2 minus x3 minus 3 x2 minus 5, এটি 0 হয়ে যাচ্ছে, -3 প্লাস 3 0, পুরোটা 0। এখানে আমার থাকছে মাইনাস ইন্টু -11, এখানে থাকছে -8, তাহলে আমার দাঁড়াচ্ছে এটি -88, তার মানে পজিটিভ 44, যেহেতু মড নিয়ে নিছি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 44। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 44 একক। এখন যে জিনিসটা বলছে জিডি এ, দেখো যদি আমাদের এটা ত্রিভুজ হয়, জি মানে ভর কেন্দ্র না, কি বলছে ত্রিভুজটি বলে বি হতে সি এর উপরে লম্ব, সরি বি হতে সি এর উপর লম্ব, এ বি সি, বি হতে সি এর উপর লম্ব, এটা ধরো লম্বটি, এই লম্বের দৈর্ঘ্য আমাদের যাচ্ছে, এই লম্বের দৈর্ঘ্য আমার যাচ্ছে, লম্বের দৈর্ঘ্য আমাকে ধরে নিতে হবে ডি, ধরি লম্বের দৈর্ঘ্য ডি, ডিস্টেন্স যেহেতু দৈর্ঘ্যকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। 44 একক আমার বেরিয়ে গেছে। ধরি লম্বে দৈর্ঘ্য ডি, সি এর উপরে, এই সি এর উপরে এই লম্বের দৈর্ঘ্য ডি ধরছি, এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। ত্রিভুজের আরেকটি সূত্র জানি, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। অতএব ক্ষেত্রফল কত বের হয়েছে? 44, হাফ ইন্টু ভূমি কত, এখানে ভূমি আমার সি এ, ইন্টু ডি। এখন সি এর দৈর্ঘ্য বের করতে হবে, সি এর দৈর্ঘ্য বের করার জন্য রুট ওভার সি বিন্দুর স্থানাঙ্ক 5 - 8 দেওয়া ছিল, আর এ বিন্দুর স্থানাঙ্ক -3 - 2,
তাহলে 5 plus 3 to the power whole square plus minus 8 plus 2 to the power whole square into d. Half into 64 plus 6 36 into d. নিচে হয়ে যাচ্ছে 44, এটি আমার 100 হয়ে যাবে। 100 হলে রুট ওভার আছে 10 হবে, 10 কে আমি যদি করি তাহলে 5 হবে, 5d। তাহলে অতএব d ইকুয়াল টু 44/5 একক। এটি যেহেতু দৈর্ঘ্য বলছে অতএব একক দিলাম। তোমরা এটাকে আর এরকম আছে, তোমরা আবার ভাঙেও দেখাতে পারো, কিন্তু এতটুকু করলেই যথেষ্ট, আর বেশি করা দরকার হয় না। ওই যে তোমরা পয়েন্টে কি করে ফেলো না, খবরদার এখানে তোমাদের পয়েন্টে বের করার কিছু দরকার না, তোমরা জাস্ট একটা ভগ্নাংশ মান আসছে রেখে দিবা, কোনো পয়েন্টে ফ্র্যাকশনে নিয়ে আসার কোনো দরকার নাই, মানে ফ্র্যাকশন ভগ্নাংশ আছে পয়েন্টে ডেসিমালে তাকে নিয়ে আসার কোনো দরকার নাই তোমাদের। এখন আমার সমস্যা 2 আছে ত্রিভুজের এবিসি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো 1 2 4 4 2 8 ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই অঙ্কটাতে একটা জিনিস আছে, সবাই যেটা করে সাধারণত, এই যে ত্রিভুজ তো এই 3টে মধ্যবিন্দু আমি যথাক্রমে ধরে নিচ্ছি। আমি এভাবে ধরি যেহেতু আমাদেরকে এরকম করে ধরাটা সময় সহজ হয়। মধ্যবিন্দু এটাকে আমি 1 2 ধরছি, ই এর স্থানাঙ্ক আমি 4 4 ধরছি, এবং এফ এর স্থানাঙ্ক ধরছি 2 8। এখন যেটা খুবই প্রচলিত পদ্ধতি, এই 3টে শীর্ষ ব্যবহার করে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিবে ডিএফ, তারপরে তাকে 4 দ্বারা গুণ করবে, 1 2 3 4টা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল বাইরে হয়ে যাবে। এর আরেকটি পদ্ধতি আছে, আর আজকে আমি করি শান্ত, তো আজকে করে দেখে তোমাদেরকে সেটা। আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই, নাম দিলে যথেষ্ট, তাহলে আর অত বেশি বর্ণনা করতে হয় না। ত্রিভুজটা এভাবে আঁকালে x1/1, এবং আমি ধরে নিচ্ছি শীর্ষগুলোর স্থানাঙ্ক ধরে নিচ্ছি মধ্যবিন্দু, তাহলে আর আমি এটি আঁকাবো না, আমি যে পদ্ধতিতে করছি এটার দরকার নাই, জাস্ট মধ্যবিন্দুগুলোকে একটু বোল্ডলি দেখালেই হবে। ডিএফ অতএব x2 plus x3 divided by 2 equal 1, এবং y2 plus y3 divided by 2 equal to 2। যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অতএব মধ্যবিন্দু বের করার আমি সূত্র লিখে দিলাম, বা x2 plus x3 equal 2 এবং y2 plus y3 3 equal 4। এখন আমি ই বিন্দুকে ধরি, ই বিন্দু যেহেতু বিসি সি এর মধ্যবিন্দু, অতএব আমি এটা লিখতেই পারি x3 plus x1 divided by 2 equal 4 এবং y3 plus y1 by 2 equal to 4. That implies x3 plus x1 equal to 8 এবং y3 plus y1 equal to 8। আর একটা বাকি থাকলো f। f এর ক্ষেত্রে x1 plus x2 divided by 2 equal to f বিন্দুর স্থানাঙ্ক 1 2 4 4 2 8 2 8 দেয়া আছে, তাহলে 2, that implies x1 plus x2 equal to 4 আর y1 plus y2 divided by 2 equal 8, অতএব y1 plus y2 equal to 16। তাহলে দেখো আমার কয়টা রাশি বের হলো, এইটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ,
ছয়টা বের হলো। আমরা একটু নাম দিয়ে দিই, আমি একটু করছি, তোমরা করবা তখন সিরিয়ালি করবা। রোমান সংখ্যায় নাম দিয়ে দাও, x1 x2, তারপরেরটা ধরে নাও, এটা 2 দিলাম, এটি 3 দিলাম, এটি 4 দিলাম, এটি 5 নাম্বার দিলাম, এটি 6 নাম্বার দিলাম। বের হয়েছে। আমি প্রত্যেকটা সমীকরণে নাম দিলাম। তোমরা আমাকে বারবার মিশতে হতো যদি বারবার লিখতে হতো। এখন আমরা কি করতে পারি, এই ত্রিভুজে এটার আর আমার দরকার নাই, ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি। 1 + 2 + 3 that implies, দেখো 2 3 এবং 1, এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে কয়টা x1 পাবো? দুটো x1 পাবো, দুটো x2 পাবো, দুটো x3 পাবো। তাহলে 2x1 + x2 + x3 ইকুয়াল কত হবে? 2 2 4 6 14 14। অতএব x1 x2 x3 = 7 দেয়া আছে। কি যে কোনো একটাকে ধরো, 1 2 3 এর মধ্যে, 1 2 3 তিনটা এর মধ্যে যে কোনো একটি সমীকরণকে ধরো। এটা ধরো x1 + x2 = 4 আছে, x1 x2, তাহলে 4 + x3 = 7 লিখতে পারো। 1 নং এ মান বসিয়ে পাই, এটা লেখাটা উচিত, তাহলে সুবিধা হয় শিক্ষকদের। x3 = 3, আমার x3 এর মান বের হয়ে গেল, একটি শীর্ষের ভুজ বের হয়ে গেল। এখন এইটিকে ব্যবহার করে আমি আরো দুটো বের করতে পারি। আমার x3 কোথায় আছে? এখানে আছে। এখন 2 নং হতে পাই, লিখলেই আর সমস্যা নাই। 2 নং হতে পাই কি? x2 + 3 = 2, অতএব x2 = কত? -1। এখন যে কোনো একটাতে, এখানে ধরো x2 এর মান বসাই দিলাম, তাহলে এখানে লিখবা, হয়ে গেছে 1 নং হতে পাই। x2 এর মান যদি বসাও 1, x1 = -1 = 4, অতএব x1 = 5। তাহলে তিনটি ভুজ আমি পেয়ে গেলাম। ঠিক একই ভাবে আমি y1 y2 এর y3 এর মান বের করতে পারবো। এই যে 4 5 এবং 6, 4 5 6 যদি যোগ করি 2 × y2 y3, y1 y2 y3 আসবে। তারপরে আমি সেখান থেকে y1 y2 y3 এর মান যোগফলটা বের করব। যে কোনো একটি সমীকরণ থেকে তাদেরকে বিয়োগ করলে যথাক্রমে আমি শীর্ষের 3টি কোটি বের করে যাব। তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমাদের আসলে এই ক্লাসটা বারবার আমার যান্ত্রিক ত্রুটির জন্য হ্যাম্পার হয়েছে। এ পর্যন্তই থাক। পরবর্তীকালে আমার ষষ্ঠ ক্লাসে ইনশাল্লাহ ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যেগুলো সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব, এবং তারপরে আমরা সঞ্চার পথ দিয়ে আর কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।